আহ সবাইকে স্বাগতম। বুয়েট সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত আজকের আয়োজন করোনা দিনগুলোতে সাহিত্যের পঞ্চম পর্বে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুহান রিজওয়ান ভাই। সুহান রিজওয়ান ভাই মূলত আলোচনায় এসেছেন তার প্রথম উপন্যাস সাক্ষী ছিল শিরস্ত্রাণ উপন্যাসটির মাধ্যমে। এই উপন্যাসে তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জীবন সম্পর্কে মানুষকে জানাতে চেয়েছেন। তাজউদ্দিন আহমেদকে তিনি নতুনভাবে আবিষ্কার করতে চেয়েছেন এবং আহ, তাজউদ্দিন আহমেদ যেভাবে আমাদের ইতিহাসের আড়ালে পড়ে থাকা একজন নায়ক, তাকে অক্ষরের গুণেতে ধরে মানুষের হাতে পৌঁছে দেওয়ার যে অনবদ্য কাজটি তিনি খুব সুন্দরভাবে সমাধান করেছেন। এবং এই উপন্যাসটি প্রথম প্রকাশের পর প্রচন্ড ভাবে আলোচনায় চলে আসে। এবং তার দ্বিতীয় উপন্যাস আহ, হচ্ছে আহ পদতলে চমকায় মাটি। সেখানে তিনি এই আমাদের পাহাড়ি আদিবাসীদের জীবন সম্পর্কে, যে তাদের জীবনের ক্রাইসিস, জীবনের সংকট। আহ সবাইকে স্বাগতম বুয়েট সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত করোনার দিনগুলোতে সাহিত্যের পঞ্চম পর্বে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুহান রিজওয়ান ভাই। সুহান রিজওয়ান ভাই আলোচনায় এসেছেন মূলত তার উপন্যাস সাক্ষী ছিল শিরস্ত্রাণের মাধ্যমে। সাক্ষী ছিল শিরস্ত্রাণ উপন্যাসে তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জীবন সম্পর্কে মানুষকে জানাতে চেয়েছেন এবং তাজউদ্দিন আহমেদকে আমাদের ইতিহাসের আড়ালে পড়ে থাকা মহানায়ক, তাকে তিনি নতুনভাবে আবিষ্কার করতে চেয়েছেন। এবং তার দ্বিতীয় উপন্যাস পদতলে চমকায় মাটি, সেখানে তিনি পাহাড়ি জনগোষ্ঠীদের, আদিবাসীদের জীবন সম্পর্কে একটি তাদের ক্রাইসিস এই সম্পর্কে একটি উপন্যাস লিখেছেন। তো আজকে আমরা সুহান রিজন ভাইয়ের সঙ্গে আলাপ করব। সুহান রিজন ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ সাতাশ, ধন্যবাদ। ভালো আছি। আপনাকে ধন্যবাদ এত চমৎকার করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বুয়েট সাহিত্য সংস্থাকে ধন্যবাদ এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, তো আম, আহ, আমরা একদম শুরু করতে চাই বর্তমান প্রসঙ্গ নিয়ে। এই যে ধরুন, পৃথিবীর যে এখন যে মহামারী বিপর্যয় চলছে, তো এই বিপর্যয়ে মানুষকে নতুন ভাবে তার চারপাশ সম্পর্কে আবিষ্কার করতে হচ্ছে। দেখা যাচ্ছে আমরা একই সঙ্গে ঘরবন্দি এবং পৃথিবীর কাছে আমরা কতটুকু অসহায়। তাছাড়াও আমরা নানা রকমের ক্রাইসিস চারপাশে দেখতে পাচ্ছি। কখনো ইকোনমিক ক্রাইসিস, কখনো মানুষের জীবন সম্পর্কে ক্রাইসিস। একইভাবে আমরা টেকনোলজি দ্বারা বাউন্ডেড, সে সম্পর্কে আমাদের নতুন সত্য আবিষ্কার করতে হচ্ছে। তো এই ব্যাপারটিকে আপনি ঠিক কিভাবে দেখছেন? আচ্ছা, হ্যাঁ, এখন তো আসলে আহ, যে কোনো আলাপেই আমাদের এই কুশলতা খুব অবধারিত ভাবে চলে আসছে যে মহামারীর সময়টাকে আমরা কিভাবে দেখছি। সত্যিকার অর্থে তো এমন একটা সময় আসলে আমরা সবাই যেটার মধ্যে দিয়ে যাচ্ছি, আর সম্ভবত জীবিত কেউই সে পরিস্থিতির আগে জানবে। পৃথিবীতে গত সপ্তাহের বছর ধরে এরকম পরিস্থিতি ঘটেনি। তো প্রাথমিকভাবে আমরা যদি খেয়াল করি যে প্রথমে যখন বাংলাদেশে এই মহামারী চলে এসেছিল মার্চের প্রথম দিকে, আমাদের কিন্তু ধারণা ছিল যে জনজীবনে একটা বেশ কোনো ধরনের প্রভাব পড়বে বলতে একেবারেই সামাজিক মেলামেশা বন্ধ হয়ে যাবে বা আমাদের পুরোপুরি কার্যক্রম অনেকাংশেই থমকে যাবে, যেটা পাশ্চাত্যের অনেকগুলো দেশে হয়েছে। এখন শেষ পর্যন্ত দেখা গেছে যে হ্যাঁ, আমাদের জীবনকে এটা প্রভাবিত করেছে ঠিকই, কিন্তু আর এই বলবো বিষয়টা আশাবাদ আশাবাদী হওয়ার মতো বিষয় যে যতটা ভয়ানক তীব্রতা নিয়ে আমাদের আমাদের দেশে এটাকে হানা দেওয়ার কথা ছিল এই মহামারীটা, আমার মনে হচ্ছে বা চারপাশ দিকে এখনো পর্যন্ত আমার ধারণা হচ্ছে ঠিক আহ, সেভাবে আমাদের প্রকোপটা অত দীর্ঘায়িত হয়নি। এটা আমি বলবো যে আহ, অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। তবে এই আপনি যেটা বললেন যে সময়টা কিন্তু আসলে এখন পেরিয়ে যায়নি। আমরা জানি যে কি বলে যে সেকেন্ড ফেজ বলে একটা জিনিস থাকে সমস্ত মহামারীতে, এবং করোনার ক্ষেত্রে সেটা শুনছি, কোভিড ভাইরাসের ক্ষেত্রে সেটা শুনছি যে হয়তো ডিসেম্বর বা নভেম্বর মাসের দিকে, অর্থাৎ আমরা যেটাকে বাংলাদেশে শীতকাল বলি, সেই অংশটাতে এই আহ, আবার ব্যাপারটা পুরোপুরি মাথাচাড়া দিয়ে দিতে পারে। তো সেই দিকটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের আসলে ধরার অবকাশ নাই যে আমরা এই সীমাটা পেরিয়ে এসেছি, আমরা আসলে বিপদের মাঝেই আছি। কিন্তু আমাদের সামাজিক কাঠামো এমন, অথবা আমরা অর্থনৈতিক ভাবে একটু দুর্বল থাকাতে, পাশ্চাত্য দেশগুলো একটু দুর্বল জায়গা থাকার কারণে হয়তো আমরা কিন্তু আমাদের যেটাকে বাইরের সামাজিক জীবন বলি, খুব বেশি কিন্তু আমরা সেই বাইরের সামাজিক জীবনে আমাদের কর্মক্ষেত্রে বয়ে নিয়ে যাই। হ্যাঁ, আমাদের যাদের সুযোগ ছিল, আমাদের যাদের সামর্থ্য ছিল, আমরা কিন্তু ঠিকই দেখা গেছে যে যতটা বেশি সম্ভব ঘরে অবস্থান করেছি।
কিন্তু একটা বড় অংশ, আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ, তারা জীবনযাপনের প্রয়োজনে বা নানা অন্যান্য কারণে পেশার তাগিদে তারা ঠিকই নিয়মিত বাইরে গেছে, যে কারণে আমাদের মহামারীটা ছড়িয়েছেও খুব ধীরে ধীরে, মানে বাইরের দেশগুলোতে যেরকম খুব দ্রুত সংক্রমণটা ছড়িয়ে গেছে, আমার আমার মনে হচ্ছে যে আমাদের সংক্রমণটা সেই গরিব ছড়াতে পারে। এটা আমরা অনেকে হয়তো আবার ডাক্তাররা ভালো করতে পারবেন, তারা বলছেন যে হয়তো যে আরএনএ স্ট্রেন ভাইরাসটা, কোভিড ভাইরাসটা, সেটা হয়তো বা অনেক বেশি দুর্বল, কিন্তু সেটা তো এখন আসলে খুব পরীক্ষাগত ভাবে কি বলবো, ওখানে থেকে প্রমাণিত কোনো কিছু না। তাই আমরা আশা করতে পারি যে আমাদের আমাদের মানুষের ইমিউন বা রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটাও, এবং আমাদের আবহাওয়াটাও এই আহ, মহামারীটা প্রকোপ যে এত দ্রুত ছড়িয়ে যায়নি সেটার পেছনে দায়ী। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে আমরা যখন মার্চ বা এপ্রিলের প্রথম দিকে বিষয়টাকে দেখছিলাম, এখন কিন্তু জনমানুষ অতটা গুরুত্বের সাথে আমার মনে হচ্ছে আশেপাশে আর বিষয়টাকে নিচ্ছে না। আমরা এখন অনেকেই দেখছি যারা এখন ঘরবন্দি ছিলেন, তারাও এখন বাইরে যাচ্ছেন। বিভিন্ন আমি দেখছি যে সামাজিক একটু মেলামেশাও শুরু হয়েছে একটু স্বল্প পরিসরে। এখন বিষয়টা আহ, এটা নানাভাবে দেখা যায়। পাশ্চাত্য দেশগুলোকে যেভাবে এটা প্রভাবিত করতে পেরেছে, পাশ্চাত্য দেশগুলোর মানুষ স্বাভাবিকভাবেই তারা আমাদের তুলনায় কিছুটা একাকী অর্থাৎ ব্যক্তিগত জীবনযাপন করে, যে কারণে সামাজিক যোগাযোগটা তাদের জন্য একটা অপরিহার্য বিষয়, কাজে মানসিকভাবে তাদেরকে সেটা অনেক বেশি প্রভাবিত করেছে। কিন্তু আমাদের জীবনযাপনে কিন্তু অনেকটা গোষ্ঠী ভিত্তিক, একক জীবনযাপনের সুযোগ অনেক বেশি খুব কম। তো যে কারণে আহ, আমরা এমনকি করোনার সময় আমরা কিন্তু মানে মানুষের সাহচর্য খুব বেশি হারাইনি। তো আমি ব্যক্তিগতভাবে বলবো এই যে বন্ধ থাকার কারণে আমাদের আমাদের চাকরিজীবীদের বেশ কিছু সুবিধা হয়েছে। আমরা ওয়ার্ক ফ্রম হোম বলে যে একটা ধারণা পশ্চিম বাংলাদেশে দেশে চালু, সেটা কিছুটা স্বাদ আমরা পেয়েছি। আর পরিচিত অনেক মানুষের সাথে তাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল না, এই অবস্থাটা খুঁজে বের করে আমরা আমি ব্যক্তিগতভাবে সেই যোগাযোগের সূত্রটা আবার স্থাপন করতে পেরেছি। সব মিলিয়ে আমি বলবো যে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। তবে এমন না যে এই অভিজ্ঞতাটা ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে, আমরা এখন আসলে অভিজ্ঞতাটা মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা ঠিক নিশ্চিত না যখন এই মহামারী পরিপূর্ণভাবে শেষ হবে সেটা কতদূর প্রভাব রেখে যাবে আমাদের। আমি আমরা দেখছি যে অর্থনীতি বা অন্যান্য নানা বিষয়ে এটা আমাদেরকে একটু একটু প্রভাব ফেলতে শুরু করেছে আমাদের। আপনার প্রথম উপন্যাস সাক্ষী ছিল শিরস্থান, এই উপন্যাসটি বেশ আলোচনায় আসে প্রথম প্রকাশ হওয়া উপন্যাস হিসেবে। তাছাড়াও এই উপন্যাস আমাদের এই রাজনৈতিক জীবনে বেশ ভালো রকম একটা অবদান রাখা। তো এই উপন্যাস সম্পর্কে অনেকে নানা রকম প্রশ্ন থাকে, যেমন ধরুন যে আপনি আপনার এই উপন্যাস লিখবার অনুপ্রেরণা কেমন করে পেলেন, তথ্য উপাত্তগুলো ঠিক কি করে সংগ্রহ করলেন, তারপর এই উপন্যাসটি সাজাতে আপনার কেউ কতদিন লেগেছিল। তো সাক্ষী ছিল শিরস্থান একটি রাজনৈতিক উপন্যাস, বলা যায় একটা রাজনৈতিক চরিত্র নিয়ে লেখা। তো আমাদের মতো দেশে রাজনৈতিক একজন চরিত্র নির্বাচন করা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। তো এই উপন্যাস লিখতে গিয়ে কি এমন কোনো বিপত্তিতে আপনাকে পড়তে হয়েছে বা পড়তে হবার আশঙ্কা করতে হয়েছে কি? তো আর এই গল্পগুলো যদি আপনি একটু গুছিয়ে বলতেন। আর তাছাড়া একইভাবে হচ্ছে আপনি উপন্যাসের মুখবন্ধে বলেছেন যে ইতিহাসের হাত ধরাধরি করে চললেও এটিকে আপনি ইতিহাস গ্রন্থ বলতে রাজি নন। তো এখানে কি কোনোভাবে আপনি একটি আহ, ইতিহাস হিসেবে ব্যবহার না করা রেফারেন্স না দিয়ে একটি কি কোনোভাবে দায় এড়িয়ে যাবার চেষ্টা করেছেন, বা এই ব্যাপারটা আসলে কেন? আচ্ছা, একসাথে অনেকগুলো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে এই যে যদি লেখার অভিজ্ঞতাটার কথা বলেন, আমি এটা আসলে নানা জায়গায় গত বেশ কিছুদিন ধরে বলার দরকার পড়েছে, আরো দুই তিনটা অনুষ্ঠান আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেখানে আসলে এই প্রশ্নটা মানে অবধারিত ভাবে এসেছে, কারণ তাজউদ্দিনকে নিয়ে লেখা বা লেখা সেই যাত্রাটা কিরকম ছিল। তো আমি সত্যিকার অর্থে এটা বইয়ের সাহিত্য সংসদের একটা 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 অনুষ্ঠান, এবং আমি মনে করি যে আমার পাঠ্যাভ্যাস বদলানোর পিছনে আমার বই বন্ধুদের খুব বড় ভূমিকা আছে। আমি ব্যাপারটা একটু তুলে ধরি যে আমি যখন স্কুল বা কলেজে আমি যখন পড়াশোনা করেছিলাম, পড়াশোনা করতাম নিজের মতো করে, বই পড়ার যে অভ্যাসটা ছিল, সেই জগৎ আসলে একেবারে নিজের ছিল। বাইরের যে একটা বিস্তৃত সাহিত্য জগৎ, অর্থাৎ নিজের পড়ার বাইরেও আপনি যদি লেখালেখি করতে চান
সেটা যে আলাদা একটা মাত্রা পড়াশোনায় যোগ করা প্রয়োজন, সে ধরনের কোনো কিছু আমি অন্তত কখনো কিন্তু সচেতন ভাবে সেটা করছিলাম না। তো আমি যখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আহ, দুটো বিষয় থাকে সাথে। একটা হচ্ছে যে আমাদের আহ, সে সময় আমাদের আমার আমার যে পরিচিত বন্ধুরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যেসব বন্ধুদের সাথে পরিচয় ঘটে, তাদের পাঠ্যাভ্যাসের মাঝে আমি বিপুল পরিমাণে বৈচিত্র্য লক্ষ্য করি। পাঠ্যাভ্যাস না, তাদের গান শোনা বলেন, সিনেমা দেখা বলেন, আহ, নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা যে বহুমাত্রিক আহ, ছোটখাটো তারা তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতো, তাদের যে বহুমাত্রিক যে পদচারণগুলো ছিল, সেটা দেখে আমার নিজের যে পড়াশোনার জগৎটা সেটা বেশ একটা বড় ধরনের আগ্রহ হয়েছে। এবং তখন তাদের তাদের হাত ধরে আমি আসলে বিভিন্ন বিষয়ে নতুন করে পড়তে শিখি, বিভিন্ন লেখককে আবিষ্কার করি, বিভিন্ন বিভিন্ন ধরনের সিনেমাকে আবিষ্কার করি। সব মিলে আমার আমার ব্যক্তিগত পরিমণ্ডলের উপর একটা প্রভাব পড়ে। এবং একই সাথে আরেকটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে আহ, আমরা এখন যেটাকে বাংলা ব্লগ মন্ডল বলি, ব্লগোস্ফিয়ার বলি, তখন কিন্তু সেই ব্লগ মন্ডলের আমরা বলতে পারি যে একটা সংযোগ চলছে। মানে এবং যেহেতু পুরো ব্লগ ধারণাটাই অনলাইন লেখালেখি ধারণাটাই নতুন, আমাদের কাছে সেই ধারণাটা খুবই নতুন ছিল। এবং মানে ব্লগের লেখালেখিগুলো আপনারা সবাই যেহেতু তরুণ, মানে সবাই কম সবাই যে ব্লগের লেখা ধরনটাই আসলে খুবই কৌতূহলোদ্দীপক, খুব স্বতঃস্ফূর্ত লেখা, খুবই লাগাম ছাড়া লেখা, অনেক ক্ষেত্রে খুবই তাৎক্ষণিক লেখা। আহ, অনেক ক্ষেত্রে হয়তো যে সেগুলোর এক ধরনের মডারেশন বা ফিল্টারিং করা প্রয়োজন, কিন্তু সব মিলিয়ে আমার কাছে সেই লেখালেখির জগৎটা খুবই নতুন একটা জগৎ ছিল। অর্থাৎ ব্লগের এমন অনেক কিছু করতে পেতাম যেগুলো আমরা আমাদের প্রথাগত সাহিত্য পত্রিকার পাতায় অথবা আমাদের ছাপার বইতে পেতাম না। তো এই দুটো বিষয় মিলে আমার নিজের যে আহ, কি বলবো, পড়াশোনার যে জগৎটা সেটাতে বেশ একটা নতুন নতুন আলোড়ন তৈরি হয়। একই সাথে আবার যখন একটা বিষয় কিছুদিন সেই ব্লগ মন্ডলে কাটানোর পরে আমি খেয়াল করি যে ব্লগ মন্ডলের সবচেয়ে বড় যে তর্কগুলো বলবো বা যোজনাগুলো বলবো, সেগুলো সৃষ্টি আসলে হতো আহ, ইতিহাসকে কেন্দ্র করে। অর্থাৎ ঐতিহাসিক কোনো বিষয়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে দুজনের মাঝে তথ্য শুরু এবং তথ্যগুলো সাধারণত প্রায় সময়ই মানে খুব একটা সুন্দর বোঝাপড়ার মাধ্যমে শেষ হতো। অথচ প্রায় সময় এমন হয়েছে যে তর্কটা যারা করছেন তারা কিন্তু খুব সমমনা মানুষ। অর্থাৎ দুজন সমমনা মানুষ, কিন্তু তারা তর্ক করছেন ঐতিহাসিক একটা বিষয় নিয়ে বা বর্তমান একটা বিষয়, বর্তমানে ঘটে যাওয়া রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা যেটা অতীতের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট, সেই ঘটনা নিয়ে যখন তারা অনুবাদ করছেন, একজন করছেন প্রত্যেকে করছেন নিজের মতো এবং প্রত্যেকে পাচ্ছেন যে নিজের অনুবাদই সঠিক, এটা অন্য কোনো অন্য কোনো ধরনের সংস্করণ থাকা সম্ভব না। তো এই যে আহ, দুজন কাছাকাছি চিন্তার মানুষ, সমমনস্কতার মানুষ, কিন্তু তারাও কথা বলছেন খুব আহ, তারাও খুব বিপরীত অবস্থান নিচ্ছেন একটা বিষয়কে ব্যাখ্যা করতে গিয়ে, এই বিষয়টা আমাকে খুব প্রভাবিত করেছে। আমার মনে হয়েছিল যে এটার উত্তরটা আসলে লুকিয়ে আছে হচ্ছে যে ইতিহাসে। অর্থাৎ দুইজন মানুষ যখন কোন বিষয়ে দ্বিমত পোষণ করেন, তাদের দ্বিমতের জন্ম হচ্ছে তারা ইতিহাসে প্রকৃত অনুবাদ করছেন সেটার উপরে দাঁড়িয়ে। এটা যখন আমার ভিতরে যখন এরকম একটা উপলব্ধি তৈরি হলো, আমি তখন চেষ্টা করলাম যে ইতিহাসের সাথে আমার নিজের বোঝাপড়াটা ঠিক করি। অর্থাৎ আমি যদি একটা অবস্থান নিতে চাই, আমার মনে হয়েছে যে সবসময় আমি ইতিহাসকে বুঝে সেই অবস্থানটা নিতে পারি। এটা এটা বোঝার চেষ্টা করি আমি ইতিহাস, বাংলাদেশের জাতি রাষ্ট্রের উদ্ভূতের ইতিহাসকে একটু মনোযোগ দিই। তো এরপর যেটা হলো যে আমি নতুন একটা ভালো সময় এই বাংলাদেশ জাতি রাষ্ট্রের ইতিহাসের পিছনে যখন দেওয়া শুরু করলাম, আহ, তখন আমি বারবার বলি যে আমাদের এখন পদার্থ বিজ্ঞান বইতে আমরা যেরকম পড়ে এসেছিলাম যে বায়ু পদার্থ যে পাত্রে রাখা হয় সে পাত্রে সব কিছু জুড়ে থাকে, সে পাত্রে রাখার বায়ু ধারণ করে। একই ঘটনা আমার বারবার মনে পড়েছে যখন আমি বাংলাদেশের ইতিহাস পড়েছি। যিনি ইতিহাস বলেছেন তিনি ইতিহাস বলেছেন হচ্ছে তার সাপেক্ষে, তার দৃষ্টিকোণ থেকে, যে কারণে তিনি সেই ইতিহাসটা জুড়ে তাকিয়ে রেখে দিয়েছেন, সেখানে ইতিহাসের অন্য কোনো সংস্করণ শোভা পায়নি। ফলে আহ মানে ইতিহাসকে ঘিরে নানা মুখে বয়ান তৈরি হয়েছে,
আমাদের যারা ইতিহাস চর্চা করেছেন। কিন্তু এই যে নানা ব্যক্তির নানা মতের বলা যে ইতিহাস, ইতিহাস গ্রন্থ বলেন, প্রবন্ধ বলেন, ইতিহাসের বিশ্লেষণ বলেন, অথবা এসব স্মৃতি কথা বলেন, সবগুলোকে কেন্দ্র করে সবগুলোর মাঝখান দিয়ে আমি যখন গেলাম, আমার কাছে খুব সাধারণ যোগসূত্র ধরা পড়ে। সেই সাধারণ যোগসূত্র হচ্ছে যে একটা মানুষের বিষয়ে সবাই মোটামুটি খুব বিস্তৃত মতামত দিয়েছেন, তাকে একটা নির্দিষ্ট সম্মানজনক গুরুত্ব রেখে তার সঙ্গে কথা বলেছেন, যে মানুষ হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। তো সেটা সেটা বোঝার পরে আমার মনে হলো যে আমি যদি মুক্তিযুদ্ধকে অনুসরণ করতে যাই, আমি যদি মুক্তিযুদ্ধের একটা সঠিক ইতিহাস পেতে চাই, হয়তো তাজউদ্দিন আহমেদ হচ্ছে সেই মানুষটা যাকে অনুসরণ করে গিয়ে আমি মুক্তিযুদ্ধের মূল ধারাটাকে পাবো। এটা মনে হওয়ার কারণ একমাত্র একটি, যে ওনার সম্পর্কে তাজউদ্দিন আহমেদের সম্পর্কে কেউই বেশি উচ্ছ্বসিত না, আবার কেউই বেশি তার সম্পর্কে খুব নেতিবাচক কথাবার্তা বলতে পারেনি। তো তার সম্পর্কে তারা ওই মানুষকে যতটুকু দেখেছেন ঠিক ততটুকুই বলেছেন, তার সঙ্গে কোনো অতিরঞ্জন নেই, কোনো অবরঞ্জন নেই। এবং তাদের কিন্তু তিনি যখন কথা বলতে যান, তখন সব মানুষই দুটো বিষয় খুব নির্দিষ্ট করে বলেন। একটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ সময়কালে 1978 সালে আহ, তাজউদ্দিন আহমেদের যে একটা অক্লান্ত চেষ্টা ছিল মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালিত করবার, সেটা। আরেকটা হচ্ছে আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার যে আনুগত্য, একদম পৌরাণিক আনুগত্য ছিল সেটা। এখন প্রত্যেকটা ব্যক্তি যারা মুক্তিযুদ্ধ নিয়ে কর্মশীল লিখেছে, পরবর্তীতে তারা হয়তো হয়তো আমরা সমন্বয়ক হিসেবে চিনি, হয়তো তারা কেউ গৃহবধূ, অথবা তারা কেউ সাহিত্যিক, কেউ হয়তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লিখেছেন। কিন্তু যেই লিখেছেন তারা তাজউদ্দিন আহমেদকে নিয়ে এই দুটো কথা অবশ্যই লিখেছেন, আর নিবেদন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার আনুগত্য। তো এটা, এই যে তাজউদ্দিন আহমেদকে নিয়ে কারো এরকম বাড়তি কোনো কি বলবো, তাজউদ্দিন আহমেদকে নিয়ে কারো বাড়তি কোনো উচ্ছ্বাস নেই, কিন্তু সবাই নিশ্চিতভাবে উল্লেখ করছেন যে আমাদের স্বাধীনতা নির্ণয়ের জন্য মুক্তিযুদ্ধ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মুক্তিযুদ্ধকালীন সময়ে। আমার তখন মনে হয়েছিল যে আমি মুক্তিযুদ্ধকে বুঝতে গেলে তাজউদ্দিন আহমেদকে আমার বুঝতে হবে, বা তাজউদ্দিন আহমেদকে অনুসরণ করে আমি বুঝতে পারবো। কিন্তু তখন আমি তাজউদ্দিন আহমেদকে কেন্দ্র করে আমার পড়াশোনাটা চালিয়ে নেওয়া শুরু করি। এবং যত আমি সেই পড়াশোনার ভেতরে যাই, আমি একটু বেশি সময় নিচ্ছি, একটু দীর্ঘ করে বলছি, আশা করি আমার একটু সময় আছে। তো যখন আমি তাজউদ্দিন আহমেদকে নিয়ে অনুসরণ করতে থাকি, আমি দেখছি যে মানে খুব চমৎকার কিছু ব্যাপার আছে মানুষের মধ্যে, মানে খুব বাংলাদেশের রাজনীতির সাথে আহ একদম বেমানান রকমের ধরনের স্থিতিশীলতা, মানে প্রজ্ঞা তাদেরকে ঘিরে রয়েছে। এবং সেটা যখন তিনি ছাত্রবৃত্তি ছিলেন তখন থেকে। যুদ্ধের আমাদের প্রথম প্রধানমন্ত্রী যে তাজউদ্দিন, তিনি শুধু নন, একেবারে স্কুল পূর্বে যে তাজউদ্দিন, তার মধ্যে একটা খুব শক্তি, একটা খুব দূরদর্শিতা তখন থেকেই রয়েছে। একটা আমরা আমরা তো এখন কল্পনাও করতে পারি না যে স্কুল পড়ুয়া একটা ছেলে, সে জায়গায় জায়গায় গিয়ে, মানে বাজারে গিয়ে সে ফসলের দাম নিয়ে মাথা ঘামাচ্ছে, বা কি করে কৃষক যখন দুর্ভিক্ষ আসছে তখন সে কি করে একটা আহ, সে ধর্মগুলো বলেছিলেন তাদের সাথে, মানে সমবায় প্রতি সবার জন্য ফসল এক জায়গায় রেখে সেটা যেন দুর্ভিক্ষকালীন সময় কৃষকদের মধ্যে সরবরাহ করা যায়। এই ধরনের চিন্তা ভাবনা তার মাথায় একদম সেই শৈশবেই ছিল, তখন কিন্তু সেটা পারা যায়। এবং এরপর তিনি যখন স্কুল এসছেন, কলেজে ছিলেন, অসম্ভব মেধাবী ছাত্র ছিলেন। তিনি যে আদালতে যেতেন, আদালতে কিন্তু সহজ জবাব শুনতেন, এবং সেগুলো নিয়ে এসে তিনি স্থানীয় মহিলা কাটাছেড়া করতেন, তার বন্ধুদের সাথে আলাপ করতেন যে জজ সাহেবের এই শব্দটা পছন্দ হয়নি, জজ সাহেব এই শব্দটা যদি রায়ের মাঝে বলতেন, তার রায়টা আরেকটু যথাযথ হতো। সব মিলিয়ে তার কিন্তু খুবই মানে বিশক্তি মেধাবী একজন মানুষ, যেটা আমাদের তার প্রতি খুব আকৃষ্ট করে। এরকম বিশক্তির মানুষ হয়তো আমরা আমাদের রাজনীতিতে পাই না। তো এই যে তাজউদ্দিনকে আহ, নিয়ে একটা আস্তে আস্তে আমার ভেতর একটা গল্প তৈরি হওয়া, আমি খেয়াল করলাম যে গল্পটার পরিণতি স্বাধীন বাংলাদেশের যুদ্ধের পরে খুব বেদনাদায়ক। তাজউদ্দিন আহমেদের পরিণতিটা খুব ট্র্যাজিক একটা গল্প, জাতীয় পর্যায়ে এবং ব্যক্তিগত পর্যায়ে। আমি যে জিনিসটা যুদ্ধ পরিচালনা করেছিলেন বঙ্গবন্ধুর ছায়ার নিচে, তার এরকম একটা পরিণতি স্বাধীন বাংলাদেশে যেন ঠিক মানে আমরা আমরা এই ধরনের পরিণতিটা গল্প বাস্তবে ঠিক এরকম দেখি না। কিন্তু এই যে তাজউদ্দিনের পরিণতিটা, এটা আসলে আমাকে খুবই স্পষ্ট করেছিল। এবং তখন আমার মনে হচ্ছিল যে এই যে বুঝতে গিয়ে মানুষের সাথে
কাটালাম, এই মানুষটিকে নিয়ে আমি একটা গল্প বলতে পারি। একটা গল্প বলা হচ্ছে। যেহেতু জিনিসটা তাদেরকে যেহেতু মূল আমার আগ্রহের বিষয়টা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, কাজে আমার মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাজউদ্দিনের যাত্রাপথকে যদি অনুসরণ করতে যাই, সেটার ক্যানভাসটা সেটা আসলে ছোট হলে চলবে না, সেটা উপন্যাসের আকারেই কিন্তু চলতে হবে। এখন এখন আমি জানি যে উপন্যাস বলতে আমরা যে পেছনে যে শর্তগুলো বুঝি, অর্থাৎ খুব দীর্ঘস্থায়ী একটা প্রভাব দেখবে মানুষের মনে, বা আপনি উপন্যাস পড়ার পরে আগের মানুষকে পরের মানুষকে এক থাকবেন না। আমি যখন সেই 2012-13 দিকে যখন আমি এই বিষয়টা স্থির করেছিলাম যে এটা একজন লিখবো, তখন সেটা করে যে আমার মাঝে এরকম কোনো দূরদর্শিতা ছিল না। বিষয়টা হচ্ছে যে আমি তাদের দিন আমাদের একটা গল্প আমার মাথার ভিতরে ছিল, আমি সেই গল্পটা বলার চেষ্টা করেছিলাম, শুধু গল্পটাই বলার চেষ্টা করেছিলাম। আপনি যেটা বলেছেন যে আহ ইতিহাসের সাথে হাত ধরাধরি করে হাঁটলে ওটা ইতিহাস হয়, এটা মানে দায়মুক্তির জন্য বলা নাকি, এটা হতে পারে যে আপনি যেটা বলছেন, আপনি যে দায়মুক্তি ব্যবহার করেছেন, একই সাথে এটাও হতে পারে যে আমি যখন আমার চেনা গল্পটাকে বলতে চেয়েছি, সেই গল্পটাকে কিছু কাল্পনিক চরিত্র, কিছু কাল্পনিক সহগের হাত ধরে হাঁটতে হয়েছে। এখন আমাদের ঐতিহাসিক উপন্যাসের বিষয়ে আমাদের গণমানুষের মাঝে বিভিন্ন ধরনের প্রশ্ন বা সন্দেহ কাজ করে। আহ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পাঠক খুব বেশি সচেতন না, যে কারণে তারা ঐতিহাসিক উপন্যাসের ঘটনাকেই একটা একটা খাঁটি ইতিহাস বলে জাহির করে, যেটা আমি বিবেকানন্দ বিক্রি করেছি, সুগন্ধার বিক্রি করেছি, শান্তিজামানের বিক্রি করেছি। এই এই চর্চাটা খুব আমি বলবো সুস্থ না, বা এটা আমাদের পাঠকের গড় মানের আসলে খুব বেশি উচ্চমান নির্দেশ করে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নানা কারণে আমাদের দেশে আহ, রাজনৈতিক আবহের কারণে এই ধরনের বয়ানকে একটা আহ, ঐতিহাসিক বয়ানকে যদি আপনি নিজের মতো করে বলেন, সেটাকে খুব আহ চট করে ভালোভাবে নেওয়া হয় না। অর্থাৎ নানা ধরনের প্রার্থনা লেভেল আপনার গায়ে সেটা দেওয়ার চেষ্টা করে। আমার মনে হতো যে সেই যুগটা যদি বাইরে যাই, এটা অবশ্যই ইতিহাস না, ইতিহাসের একটা বয়ান আমার ভিতরে আছে, কিন্তু আমি তার থেকে সৃষ্টি করে আমার সেই বয়ানটা বলার চেষ্টা করেছি। এই কারণেই আমি আমার ওই যে যেটা বলি যে উপন্যাসটা বলে দিয়েছি যে এটা ইতিহাসের হাত ধরে করে ফেলেছে, কিন্তু এটা উপন্যাস না, এটা একটা ইতিহাস না, তার শেষ পর্যন্ত উপন্যাস। আর আরেকটা বিষয় ছিল যে রাজনৈতিক ভাবে বেছে নিতে কোন ধরনের মানে নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কিনা, এখনো পর্যন্ত আসলে সেটা হতে হয়নি। সেটা আসলে আমি বলবো যে পাঠকের ভালোবাসি, পাঠক বাংলাদেশের মানুষ তাদের সাথে এত ভালোবাসি, বা মুক্তিযুদ্ধ তারা এত অনুভব করে যে তারা এই বই নিয়ে তেমন কোনো ওই ধরনের হিংসাত্মক মনোভাব পোষণ করেন। একটা সমাজকে দৃষ্টিভঙ্গিতে দেখেছেন যে একজন নতুন নতুন প্রজন্মের একজন, কারণ আমি যখন দেখেছিলাম তখন আর 5 থেকে 5 বছর আগের মতো না, যে একজন ইতিহাসকে বোঝার চেষ্টা করছেন, তারা সেই বিষয়টাকে আমার মনে হয় বেশ দিয়ে আমাকে পাশ করে দিয়েছেন কোনো ধরনের পরীক্ষার সামনে কালে। শাহনাজ। এরপর আমরা ক্রাইসিস বা সংকট নিয়ে একটা প্রশ্ন করার ছিল আপনাকে, যে এই শিল্প সংস্কৃতি বা সাহিত্যে এই সংকটের জায়গাটাকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়। যেমন জয়নুল আবেদিন যখন ছবি আঁকতেন দুর্ভিক্ষের ছবি, তখন তিনি এই খাবারের সংকট, জীবনের সংকট। পদ্মনদীর মাঝিতে যখন মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস লিখছেন, সেখানেও জীবনের সংকট। তারপর যখন মিলান কুন্ডের উপন্যাস লিখছেন আনবেয়ারেবল বিইং, আনবেয়ারেবল লাইটনেস অফ বিইং, সেখানে তিনি অস্তিত্বের সংকট দেখাচ্ছেন। আপনিও উপন্যাস লিখবেন পদতলে চমকায় মাটি, সেখানে যে এই পাহাড়ি মানুষের জনজীবন, তাদের সংকট। তো সাহিত্যে বা সংস্কৃতিতে বা যে কোনো কালচারাল কাজকর্মে দেখা যায় যে সংকটের সঙ্গে একটা মোকাবেলা করতে হয়। যিনি সাহিত্য তৈরি করছেন, শিল্পীকে মোকাবেলা করতে হচ্ছে সংকটের সঙ্গে। তো আপনি ঠিক কিভাবে সংকটের সঙ্গে মোকাবেলা করেন? এখানে আপনার ঠিক কিভাবে সংকটকে বোঝেন, বোঝাতে চান বা অ্যানালিসিস করেন, এই সম্পর্কে আপনার কি ধারণা? আচ্ছা, মানে এটা কি আপনি বলতে চাচ্ছেন, আমি একটু পরিষ্কার করি, আপনি কি বলতে চাচ্ছেন যে আমি কিভাবে আমার উপন্যাসের সংকট সে নির্ধারণ করে সেটা নিয়ে কাজ করি, নাকি আপনি বলতে চাচ্ছেন যে শিল্প সংকটের যে উপস্থিতি সেটার বিষয়ে
মানে এই সংকটের সঙ্গে আপনার মোকাবেলার জায়গাটা কেমন করে থাকে, বা আপনি যখন পদতলে চমকায় মাটির উপন্যাসটা লিখলেন, আপনি ঠিক কেমন করে ওই সংকটটিকে পর্যালোচনা করলেন, বিচার বিশ্লেষণ করলেন, এবং এরপরে সেটাকে অক্ষরের মাধ্যমে মানুষের হাতে একটা উপন্যাস হিসেবে, বাস্তব উপন্যাস হিসেবে তুলে দিলেন? আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা একটা মানে বয়ান আছে যে সমস্ত সমস্ত শিল্পই আসলে হচ্ছে অসত্যকে সৃষ্টি। সুখী মানুষ আসলে তার সুখ প্রকাশ করতে হয়। যখনই আপনি ছবি আঁকছেন, মানে যদি আপনি কোথাও কোথাও আপনি অসুখী, যে আপনার সেই অসুখটাকে সেই বেদনাটাকে ছবি এঁকে ছবি দিয়ে যাচ্ছেন। আহ ঋত্বিক বা মৃণাল, সম্ভবত ঋত্বিক বলেছিলেন যে আমি আমি সিনেমা বানাই কারণ হচ্ছে আমি মানুষকে বলার জন্য সিনেমা ছাড়া কোনো মাধ্যম চিনি না। যদি আমি অন্য কোনো মাধ্যম পাই, আমি সিনেমা বানানো ফেলে আমি সেই মাধ্যমে চলে যাবো। তো তার মানে হচ্ছে তিনিও কিন্তু মানুষের কাছে পৌঁছাতে চাইছেন, প্রত্যেকটা শিল্পী মানুষের কাছে পৌঁছাতে চান এবং একটা সংকট নিয়ে তার একটা কথা বলতে চান। এখন আপনি বললেন যে আমার উপন্যাসে আমি সেটা কিভাবে মোকাবিলা করি। এখন বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত আমি আসলে লেখার প্রতি খুবই নতুন। আমি আসলে এবং আমার আমার মনে হয় যে আমার দুটো ঠিক এক ধরনের না। কাজে আমি কোনো নির্দিষ্ট গতিপথ ধরে বলতে পারছি না যে আমি ঠিক কিভাবে এই জিনিসটাকে মোকাবিলা করি। কিন্তু জিনিসটা হচ্ছে যে এমন যে যত সময় যায় তত তো আপনি যখন একটা বিষয় নিয়ে সময় দেবেন, আপনি যখন একটা বিষয় লেগে থাকবেন, সেই বিষয়টার সাথে বোঝাপড়া করতে চাইবেন, সাহিত্যের সাথে আমার যে বোঝাপড়াটা, আমি যখন এটাকে মানে এখন এটা যে জায়গায় আছে, হয়তো 5 বছর পরে সেটা সেই জায়গায় থাকবে না, 1 বছর পরে সেই জায়গা থেকে আবার এটা পাল্টে যাবে। আমি এখন যেটা বুঝি যে সাহিত্যের সংকটটা হচ্ছে সবসময় মানে উপন্যাস শিল্পের সংকটটা হচ্ছে সবসময় আপনি অন্য কারো মতো করে ভাবতে পারছেন কি? আপনি সাক্ষী শুনেছেন, আমি কিন্তু এই বিষয়টা অনেক বেশি, কারণ আপনি আসলে প্রতীক একটা গল্প বলছেন। এই গল্পটা বলার সময় শুনে খুব ইতিহাসের প্রস্তুত থাকার প্রয়োজন পড়ছে না। আমি সেই উপন্যাসের শেষ পর্যন্ত এটা ইঙ্গিত দিয়েছি। বর্তমান সময় থেকে আমি দাঁড়িয়ে কিভাবে ইতিহাসকে দেখছি, এটা হচ্ছে সাক্ষী শেষ ছিল সেটার একটা বয়ান। আমি এখন এই একত্রিতটা দাঁড়িয়ে 50 বছর আগে ভিতরে যে লিখবো সেটাকে ভাবে রেখেছি। আমি যেহেতু চাকরি ছিল সেখানে সেটার একটা ছবি বসাতে, একটা বয়ান বসাতে। পদতলে চলতে মাটির পটভূমি বলেন বা বিষয় বলেন, সেটা ক্ষেত্রে এই বিষয়টা তার না। সেটা বিষয়টা ছিল হচ্ছে যে আপনি আহ, বর্তমান সময়ের একজন তরুণ, সে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাগুলো সেটাকে কিভাবে দেখার চেষ্টা করছে, পার্বত্য চট্টগ্রামের সম্পর্কে। এবং এই ক্ষেত্রে লেখকের যেটা সম্পদ ছিল, বা আমার ধারণা সমস্ত উপন্যাস লিখে যে সম্পদটা, যে আপনার যে নাম চরিত্র এবং আপনি যার সম্পর্কে বলছেন, আপনার উপন্যাসের বলবো নায়ক, উপন্যাসের যে বিষয়, তাদের তাদেরকে আপনি কতটা নিবিড়ভাবে দেখতে পারেন। অর্থাৎ আমি যখন আমার সময়ের একটা ছেলের গল্প বলছি, আমি আমার সময়ের একটা ছেলেকে কতটা ভালো করে বুঝি, আমি কি তার মধ্যে থেকে চিন্তা করতে পারি? অর্থাৎ নিজেকে আরেকটা মানুষ করে ফেলা। যেটা আপনি বলেছেন যে পদ্মা নদীর মাঝিতে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি লিখেছেন, তিনি কিন্তু মাঝি না, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় একজন মাঝির দৃষ্টিতে তিনি নিজেকে একজন মাঝিতে রূপান্তরিত করতে পেরেছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায় যখন জননী লিখেছেন, তিনি একজন পুরুষ মানুষ, তার বয়স তখন মনে ছিল 27, অবিবাহিত একজন তরুণ ছিলেন। কিন্তু তিনি প্রথম উপন্যাসে তিনি তাকে নিয়ে জননীকে নিয়ে একজন মা, একজন নারী, বিবাহিতা নারী, এবং যার একাধিক সন্তান আছে। তো তিনি নিজেকে আসলে ভেঙে ফেলেন আরেকটা মানুষ। উপন্যাস আমার সবসময় মনে হয় যে এই কাজটাই করে, আপনি আরেকজন মানুষ হয়ে উঠতে পারছেন কিনা। সবসময় আমার মনে হয় যে সুগান বা অন্য কোনো লেখকের কথাই বলেন, সংকটটা সবসময় সেটাই। আখতারুজ্জামান প্রিয়র যখন উপন্যাস লিখছেন, তার সংকট সেটা যে তিনি কতটা আর দেখে হয়ে উঠতে পারলেন বা কতটা আপনি নিজের পাশে উঠতে পারলেন। আপনি যতটা নিজেকে ভেঙে আপনি যাদের নিয়ে লিখছেন, যে মানুষগুলো লিখছেন তাদের কাছাকাছি যেতে পারবেন, সংকটটা তত ভালোভাবে মোকাবিলা করা যায়। মূল সংকটটা হচ্ছে নিজেকে ভাঙা এবং আরেকজনের জুতায় আপনাকে নিয়ে। লেখালেখির জায়গা থেকে বা লেখকের জায়গা থেকে আপনি কালচারাল ডোমিনেশন ব্যাপারটাকে কেমন করে দেখেন? মানে যিনি লিখছেন, যিনি তার কালচারের শিল্প সাহিত্য তৈরি করছেন, তিনি হয় তার কালচারকে ডোমিনেট করার চেষ্টা করবেন, অথবা কালচার দ্বারা ডোমিনেটেড হবেন, কিংবা এই দুইকে মেলবন্ধন করে নতুন একটা জায়গা হতো, তিনি হয়তো তার এই সংস্কৃতির সঙ্গে, তার দেশের সঙ্গে, বা তার
পরিমণ্ডলের সঙ্গে সংযুক্ত হবেন। তো এই জায়গাটিকে আপনি ঠিক কেমন করে দেখেন, যে কালচারাল ডোমিনেশন ব্যাপারটা একজন লেখকের জায়গা হতে কেমন হওয়া উচিত, নাকি এই ব্যাপারটাকে এড়িয়ে গিয়ে নতুন একটা জায়গা থেকে কালচারের সঙ্গে তাকে সংযুক্ত হওয়া উচিত? আমার মনে হয় যে ঔচিত্যের ব্যাপারটা তিনি দেখতে পারেন। আপনি যখন উচিত করবেন তখন হচ্ছে যে তার মানে এটা ঠিক, এটা ঠিক না। আমার মনে হয় যে সে কিন্তু জিনিসটাতে ওই দ্বন্দ্বটাতে যাওয়ার প্রয়োজন। আমি কারোর সীমারেখা নির্ধারণ করে দিতে পারি না। কালচারাল ডমিনেশন তাদের জন্য খুবই সম্পর্কে একটা যেমন লেখা করলাম, আপনার প্রশ্ন করে প্রশ্ন শুনে সেটা মনে হলো নবযুগের ছাত্র লেখা, একজন কেনিয়ান লেখক, তার একটা পরবর্তী সংকলন করছিলাম যেটার নাম হচ্ছে দ্য রাইটার্স ইন পলিটিক্স, মানে রাজনৈতিক রাজনীতির সাথে লেখকের যে সম্পর্ক। তো আপনার প্রশ্নটা কিছুটা এটা উঠে আসে, কিছুটা উঠে আসে কিভাবে বলছি যে আহ, বিশেষ করে আমরা যারা একটা উপনিবেশ থেকে স্বাধীন দেশ হিসেবে বেরিয়ে এসেছি, নবযুগাকে আমি কথা বললাম, আমি যে কেনিয়া লেখক, কেনিয়া ব্রিটিশ শাসনের অধীনে ছিল, ৭৭ মধ্যে তারা স্বাধীনতা পায়। আমরাও যেমন প্রথমে ছিলাম হচ্ছে আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, বৃহত্তর ভারতবর্ষের স্বাধীন, সেটা ভেঙে ভারত পাকিস্তান রাষ্ট্র হলো। এরপর আমরা পাকিস্তান থেকে দেশ আমরা হলাম, পাকিস্তান থেকে ভেঙে আমরা স্বাধীন স্বাধীন বাংলাদেশ। পুরোটা কিন্তু আমরা আসলে অন্তত ওই যে ওই ১৮৫৭ থেকে ১৭৫৭ থেকে ১৯৭১ পর্যন্ত আমরা কিন্তু এক ধরনের কোন একটা চাপিয়ে দেওয়া রসের উপরে দিয়েছিলাম। এবং ফলে যেটা হয়, আপনি যখন দীর্ঘদিন ধরে একটা উপনিবেশের অধীনে থাকবেন, আমি বারবার আবার এটা বলে দিচ্ছি যে উপনিবেশের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বলে দিচ্ছি। যারা অনেক আগে উপনিবেশের প্রভাব কাটিয়ে উঠেছেন, পাশ্চাত্য সেসব দেশ, এবং ইংল্যান্ড লেখকের ক্ষেত্রে এই সংখ্যাটা থাকবে না, এই সংখ্যাটা কেনিয়া লেখকের ক্ষেত্রে থাকবে, এই সংখ্যাটা বাংলাদেশি লেখকের ক্ষেত্রে থাকবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যদি দীর্ঘদিন ধরে একটা উপনিবেশের অধীনে ছিলাম, আমাদের মননে তাদের এরকম একটা প্রভাব আসলে রয়ে যায়। আমাদের আপনি এখনো দেখবেন যে আমাদের স্কুল কলেজে ভাষা হিসাবে শেখানো হয়, দ্বিতীয় ভাষা হিসাবে শেখানো হয় ইংরেজি, কারণ যেহেতু আমাদের এরকম ইংলিশ শাসন হয়েছে, পারস্পরিক থাকতাম এটা ফ্রেঞ্চ ভাষা শিখতাম। তখন এখন আমরা ইংরেজি ভাষা যে চটপট করে বলতে পারি, আমরা সেটা বুদ্ধিমত্তা লক্ষণ বলে নিই। তখন হয়তো আমাদের সেটা হয়ে যাচ্ছে ফ্রেঞ্চ ভাষা শিখতে, বা এখনো আহ, মানে পুঁজিবাদের কারণে ইংরেজি নানা কারণে আমরা যখন এখন একটা বাইরের দেশের সিনেমা দেখি, আমরা কিন্তু খুব মুগ্ধ হয়ে যাই। কিন্তু হয়তো আমাদের পুঁজি সরবরাহ কম বলে, সম্পদ কম বলে, কিংবা হয়তো আমরা একটু পিছিয়ে আছি বলেই মনে হয়, আমরা যখন আমাদের দেশের সিনেমা দেখি তখন কিন্তু আমরা সেটাকে আহ, অতটা মুখ্যতার দৃষ্টিতে দেখি। এখন এইখানে একটা মানে আপনি যেটার সাথে ব্যবহার করছেন ডমিনেশন, এখানে ওই ব্যাপারটা আছে, অর্থাৎ আপনার মনটা উপনিবেশের প্রভাব থেকে মুক্ত কি, ত্যাঙ্গ যেটা বলেছেন, বা অনেক যেটা বলে যে এটা থেকে বের করে আসার জন্য লেখকের সবসময় ঝুঁকি নিচ্ছে নিজের আহ নিজের নিজের সংস্কৃতির দিকে। আমার সংস্কৃতি কথাটা আবার এখন এখানে কথাগুলো এত এত বেশি ব্যবহার হয় যে কথাগুলো আসলে আসল ইয়েটা হারিয়ে ফেলেছে। যেমন ধরেন, আপনি যখন হ্যারি পটারের একটা গল্প করছেন, ওই যে কি জানো, একটা সেখানে একজনের চরিত্র আছে দানব বলতে, যে ডিমেন্টর। ডিমেন্টরটা হচ্ছে যে সব ডিমেনশিয়া থেকে শব্দটা নিয়েছিলাম দিতে পারে, তারা সবকিছু ভুলিয়ে দেয়, মানে বিস্মৃতি দিয়ে দেয়। তারা যখন তাকে আক্রান্ত করে, সেই মানুষকে বিস্মৃতি আক্রান্ত করে। এখন এই যে মেঘগুলো, এই মেঘগুলো কিন্তু জেকে রাউলিং নিয়েছেন তার ফোকলোর, আর যে লোককথাগুলো, সেই লোককথার ভিডিও চরিত্রটি তিনি তার উপন্যাসের কথা লিখেছেন। তো এটা আহ, মানে সমতুল্য জিনিস কি হতে পারে, যে আপনার যেমন ঠাকুরমার জুড়ে রয়েছে, আপনার যেমন মেটাল বিচ্ছুতি রয়েছে, আপনি যখন উপন্যাস লিখবেন, আর আমি চাইছি যে আপনার থ্রিলারে আপনি উপন্যাসে আপনি এই উপাদানগুলো ব্যবহার করবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে উপন্যাস জিনিসটাই হচ্ছে আসলে অনেকটা পাশ্চাত্য ইউরোপের। কাজেই আহ, স্বাভাবিকভাবে আমাদের মনে হয় যে আমরা যখন উপন্যাস লিখছি, আমরা তো আসলে কাঠামোটা ওদেরকে অনুসরণ করে দিচ্ছি, ওটার কিন্তু একটা ডোমিনেশন আছে। হ্যাঁ, সেখানে আপনার একটা ডোমিনেশন থাকবে, কিন্তু এটা কাটানো কিভাবে হচ্ছে আপনার নিজের এলাকার উপাদানগুলো আপনি কত ভালোভাবে ব্যবহার করতে পারছেন। আপনি যদি লাতিন আমেরিকান উপন্যাসগুলো যদি তাকান, ওরা কিন্তু উপন্যাসই লিখছে, কিন্তু ওদের উপন্যাসগুলো এখনো ইউরোপিয়ান উপন্যাসের মতো নেই। লাতিন আমেরিকানরা নিজেদের একটা ঘরানা তৈরি করে নিতে পেরেছে, কারণ তারা তাদের
মহাদেশের যে বিভিন্ন মহাদেশের যে সংস্কৃতি তার সাথে খুব ভালোভাবে জানে। একইভাবে বাংলাদেশের ক্ষেত্রেও, ভারতের ক্ষেত্রেও, পাকিস্তানের লোকেদের ক্ষেত্রেও এই একই কাজটাই করা উচিত। কিন্তু আমাদের আমাদের ক্ষেত্রে কাজটা একটু কঠিন কেন? কারণ হচ্ছে যে ওই যে দেশীয় উপনিবেশে থাকার কারণে আমাদের পুঁজি সরবরাহ করি, সম্পদ তৈরি হয় সত্যি কথা। আপনি যখন সীমিত সম্পদ নিয়ে এত বড় একটা জনগোষ্ঠীকে নিয়ে আপনি যখন কাজ করবেন, স্বাভাবিকভাবে আপনার মানে জীবনযাপন একজন বাংলাদেশি লোকের জন্য যতটা কঠিন, আমি বলবো না যে এটা একজন পাশ্চাত্য লোকের জন্য ততটাই সোজা, তার চেয়ে অনেক সোজা, তার সংগ্রামটা অন্য। কিন্তু অন্তত তার যে দৈনন্দিন জীবন, সেখানে সে অনেকটাই চাপমুক্ত, যেটা আপনি বাংলাদেশে পাবেন না। বাংলাদেশে বা সাধারণভাবে একটু একটু মানে অর্থনৈতিক সূচিতে পিছিয়ে থাকা দেশগুলোতে চাকরি এটা পাবেন না। কিন্তু এটা মুখ্য কাজও এটাই যে লেখালেখি আসলে এমন একটা কাজ যেটা সিনেমা বা এই ধরনের শিল্প মাধ্যমে হচ্ছে, এখানে একটা সুবিধা আছে লেখালেখি, যে এই কাজটা কেউ একা করতে পারে। কাজেই কেউ যদি তার মহাদেশের সাধারণ উপাদানগুলো, গল্প বলার উপাদানগুলো খুঁজে বের করে সেটাকে নতুন করে বলতে পারে, ডিটেলিং বলে বা পুনর্মার্জন বলে, সেটা যদি একটা করতে পারেন, আমার মনে হয় সেটা একটা ভালো উপায় হবে যে কোন ধরনের সাংস্কৃতিক আগ্রাসন, কালচারাল কমিউনিকেশনকে মোকাবেলা করা যায়। মানে আপনার নিজের একটা ভাষ্য তৈরি করা। এবার বাংলা সাহিত্য নিয়ে একটা প্রশ্ন করি, যে বাংলা সাহিত্যে মনে করুন যে আমাদের আহ, যে যে লেখকগুলো আছেন, মনে করেন আহমদ ছফা, শহীদুজ্জামান, আখতারুজ্জামান ইলিয়াস, সাধুজ্জামান, কিংবা আরো অনেকে, মানিক বন্দ্যোপাধ্যায়। তো কখনো কি এরকম আপনার মনে হয়েছে যে এই লেখকগুলোর কাজকর্মগুলো আমাদের যেভাবে পড়া উচিত, যেভাবে পাঠ হওয়া উচিত, যেভাবে মানুষের মাঝে ছড়িয়ে যাওয়া উচিত, তো বিশেষ কোনো লেখকের লেখা ঠিক সেভাবে ছড়িয়ে পড়েনি, বা কোনো একটা বাধা বা বিপত্তি বা কোনো একটা সমস্যার জন্য সেই লেখকের কাজকর্মগুলো মানুষের মাঝে ছড়াচ্ছে না, কিন্তু ছড়ানো উচিত, এই ব্যাপারটা কি, বা হয়তো দরকার ছিল, এরকম কোনো ধারণা আপনার মনে হয়েছে কিনা কখনো? এটা তো আসলে একজন লেখকের ক্ষেত্রে হয় না, অনেক লেখকের ক্ষেত্রে মনে হয়েছে। আপনি কি প্রশ্নটা কি হ্যাঁ, আমার পছন্দের লেখকরা আমি মনে করি কাদের কারো দৃষ্টিতে করা উচিত? প্রশ্নটা কি এটা? প্রশ্নটা এটা যে কেন আমরা পড়ছি না বা এই ধরনের কিছু? মানে পছন্দের লেখকই বলতে পারেন, কারণ আমরা তো ওই যে লেখকগুলো লেখা আমাদের ভালো লাগে আর কি, তখন মনে হয় যে হ্যাঁ, এত চমৎকার একটা লেখা, এই লেখাটা হয়তো আরো বেশি মানুষের পড়া উচিত আর কি, বা এই লেখাগুলো, এই কাজকর্মগুলো আরো বেশি মানুষের মনোভাবনে ঢোকা উচিত ছিল, কিন্তু হয়তো তেমন ভাবে ঢোকেনি বা তেমন ভাবে আমাদের সাহিত্য পাঠে ছড়াই যায়নি। তো এরকম আপনার কখনো ব্যক্তিগতভাবে মনে হয়েছে কিনা? আহ এটা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায় যদিও সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলো একটা মানিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় আমার ধারণা আর বেশিরভাগ কাজই, অধিকাংশ কাজই খুবই হাতে গোনা কয়েকজন পাঠক আছে। মানিক বন্দ্যোপাধ্যায় মনে হয় প্রায় 40টার মধ্যে উপন্যাস, আমরা তো সাধারণ পাঠক 4 থেকে 5টাই করি, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রায় 20 থেকে 25টা উপন্যাস আমার মনে হচ্ছে যেটা সবার অবশ্যই পড়া উচিত। মানিকের মানিকের সবচেয়ে খারাপ উপন্যাসগুলো অনেকের খুব ভালো উপন্যাস আছে ভালো। আমার আরেকজন খুব প্রিয় লেখক হচ্ছেন সতীনাথ ভাদুড়ী। খুব খুব বেশি লেখেন নাই, কারণ 7টা বা 7টি উপন্যাস খুবই অন্যরকম, খুবই পরিশ্রমী। সেখানে তো আমার খুবই পছন্দের লেখক। এছাড়া আমি ভীষণ মজুমদারের নাম বলবো। আমি মানে তার লিখিত মুক্তি হয়েছে, তাকে এখন আমার পুরোপুরি করে রাখা হয়নি, কিন্তু আমি ভীষণ মজুমদার আমার মনে হচ্ছে যে যতটা পাঠকপ্রিয়তা বা যতটা তাকে নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সে পরিমাণে ততটা হয়নি তাকে নিয়ে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই, যে আপনি নন ফিকশনকে বাদ রেখে ফিকশন বা উপন্যাসকে বা গল্প বলাকে আপনি ঠিক কেমন একটা টুলস হিসেবে দেখেন, বা এই গল্প, ফিকশন বা উপন্যাসকে আপনার অভিমত কেমন, বা উপন্যাসকে আমরা কি থিওরাইজ করবো, থিওরাইজ করতে গেলে ঠিক কিভাবে উপন্যাসকে থিওরাইজ করা যায়, বা উপন্যাসকে আসলে পঠন পাঠন করা যায়, বা উপন্যাসকে আপনি ঠিক এই লিটারারি ওয়ার্কের বাইরে সমাজের সঙ্গে রিলেট করে আপনি ঠিক কিভাবে দেখেন, কোন মাধ্যম হিসেবে? মানে সব আমি প্রশ্নটা আমারও খুব নিশ্চিত না সমাজের বাইরে যেতে পারে। কারণ সত্যিকার অর্থে যে কোনো শিল্প মাধ্যম সেটা কিন্তু আসলে আমি বলবো হচ্ছে বিষয়টা হচ্ছে ঘুমের মতো। কিরকম যে ঘুম আপনার জীবনের জন্য প্রয়োজন, কিন্তু আপনি যখন ঘুমান তখন কিন্তু আপনি সমাজের সাথে অংশগ্রহণ করতে পারেন না।
যখন ঘুমান তখন আপনি ঘরে বসে থাকেন, নিজের এক ধরনের স্বপ্নের ভেতরে থাকেন, যেটা যে সময় আপনি স্বাভাবিকভাবেই আপনার বাইরের যে সামাজিক কর্মকাণ্ডগুলো সেগুলো অংশগ্রহণ করতে পারেন। শিল্প কিন্তু একটা সেরকম, আপনি যখন উপন্যাস লেখেন বা আপনি যখন উপন্যাস পড়েন, আপনি তখন সমাজের সাথে মিথস্ক্রিয়া যেতে পারছেন না। ছবি আঁকার সময়টাই, সিনেমা দেখার সময়টাই। তো এদিক দিয়ে আপনি কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে এই শিল্প মাধ্যমগুলো একই সাথে সমাজের সাথে সংশ্লিষ্ট। কারণ আপনি তো যখন একটা গল্প পড়েন, আপনি যখন যখন সিনেমা দেখেন, আপনি সেখানে আপনার পরিচিত সমাজকেই দেখেন নতুন করে, নতুন একটা দেখেন। যখন লেখক বা পরিচালক যদি ভালো হয়, আপনার কাছে মনে হয় যে আমি নতুন একটা দৃষ্টিতে সমাজটাকে দেখছি। কিন্তু যখন আপনি এই নিজস্ব সময়ে সিনেমাটাকে দেখছেন বা বইটাকে পড়ছেন, আপনি তার সমাজের সাথে অংশগ্রহণ করতে পারছেন। এবং শিল্পীর কাজটাও কিন্তু তাই। শিল্পীর কাজ হচ্ছে নিজের সমাজ থেকে আলাদা করে সমাজকে দেখা। এখন আপনি যদি বলেন যে এটা একটা টুল কি, কোন একটা অস্ত্র কি, এটা কোনো প্রভাব আছে কিনা, আমার মনে হয় যে প্রভাব যেটা আছে সেটা খুবই সেটা পরিমাপযোগ্য না, সেটা খুবই বিমূর্ত। একটা সিনেমা দেখে আপনার ভিতরে যে বদল আসে, উপন্যাস পড়ে আপনার ভিতরে যে বদল আসে, এটাকে কোনোভাবে কোনো মানদণ্ড দিয়ে আপনি পরিমাপ করতে পারবেন না। সেটা খুব খুব দীর্ঘ একটা সময় গিয়ে কাটবে। আর যদি আপনি যেটা বললেন, লেখক যদি উপন্যাস দিয়ে কোনো কাজ করাতে চান, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই লেখক তার একটা বক্তব্য বলার জন্য উপন্যাস লিখুন। একজন একজন চিত্র পরিচালক কিছু একটা বলার জন্য, একটা বিষয় তার ধারণাটা দেওয়ার জন্য তিনি একটা সিনেমা বানান। কিন্তু ওই ঔচিত্য বোধটাকে থাকতেই হবে, আমি এরকম কোনো দিক দিতেই। এটা এটা অনেক ধরনের আলোচনা আছে। কেউ বলেন যে ফর আর্টস সাইড অন্য কোনো কাজ করবে না, কেউ আবার বলবে যে না আমি সেটা করছি কারণ আমি এই জিনিসটা বলতে চাই। দু ধরনের মতবাদ, দু ধরনের স্কুলেই অনেক ধরনের উদাহরণ আছে। এটা প্রত্যেকটা শিল্পী তার মতো করে ঠিক করে। এটা আসলে ব্যক্তির উপরে নির্ভর করে বলা, এটা নির্দিষ্ট করে বলা যায় না। সেটা আমি কি বেশি বাবা চাই কি চাই। তো আম, আহ, টলস্টয় প্রসঙ্গে বলি তো, একজন লেখক তো একজন পাঠক হিসেবে আপনি যখন পাঠ করছেন বিভিন্ন লেখকের লেখা, তো পাঠক তো আসলে একজন লেখককে নানাভাবে আবিষ্কার করে। তো টলস্টয়কে আপনার কিভাবে আবিষ্কার করা, বা টলস্টয়কে কি আপনি আনা ক্যারেনিনার মাধ্যমে আবিষ্কার করা নাকি অন্যভাবে আবিষ্কার করা, টলস্টয় সম্পর্কে যদি একটু আপনি আলোচনা করতেন। টলস্টয়কে আমি আসলে টলস্টয়কে বলতে পারি, টলস্টয়কে আমি ছোট ছোট সমস্যা ছিল যখন স্কুলে ছিলাম। আমার মনে নেই ক্লাস 8 বা 9 একটা সংকলন দিয়েছিল টলস্টয় করবার জন্য। সম্ভবত কিশোরদের সেরা গল্প, বিশ্বের কেন্দ্রের প্রকাশনা সে কিছুটা কোনো চোখে আসে যে টলস্টয়ের সেরা কিশোর গল্প বা এই ধরনের কিছু একটা নাম। খুবই গল্পগুলো এত এত চমৎকার ছিল, প্রত্যেকটা গল্প খুবই সরল। কিন্তু সেই সাথে আমি এই গল্পগুলো পড়ে বুঝতে পারছি যে গল্পগুলো আসলে এক ধরনের আমি বলবো যে একটা সেই বয়সেই পাঠকের মনে একটা আন্তর্জাতিক চিন্তা ঢুকিয়ে দেয়। খুব খুব সাধারণ কথাবার্তা বলি। আমার দু তিনটা গল্প এখনো মনে পড়ে, যেমন কতটুকু জমি দরকার, বা 3টি প্রশ্ন, বা কথার নাম মনে নেই যে দুটো বাচ্চা ঝগড়া করে, যখন দুটো পরিবারের মধ্যে যখন ঝগড়া লেগে যায়, কিন্তু একটা সে দৃষ্টিতে রাখলে যে বাচ্চা দুটো আবার মিল হয়ে গেছে কিন্তু পরিবারগুলো এখন ঝগড়া করে তুলেছে। আমি সেটা করে খুব খুব নাড়া খেয়েছিলাম, তখন আমি ক্লাস 8 বা 9-এ পড়ি। আর এরপরে হচ্ছে তলস্তয়কে আমার পড়া হয়েছে আন্না কারিনার মাধ্যমে। আন্না কারিনা আগে পড়া হয়েছে, তারপর হচ্ছে ওয়ার এন্ড পিস। আমি আশা করছি তলস্তয়ের আর বড় কোনো রেজারেকশন বাকি আছে, সেটা কোনো এক সময় করে দেব। আহ, আপনাকে ছোট গল্প লেখাতে পাওয়া যায় না কেন, এই প্রশ্নটি একজন জানতে চেয়েছেন। যে ছোট গল্প আপনি লিখেন কিনা, বা ছোট গল্প আসলে আপনাকে খুব একটা আমরা দেখতে পাই না কেন। ছোট গল্প হচ্ছে আমি লিখেছি আসলে। আসলে লিখেছি বলতে যখন যে ঘটনা শুনে বলেছি যে ব্লগে যখন ব্লগের আয়তনের কারণেই আহ সেখানে তো আর উপন্যাস দেওয়া যায় না, বা সেখানে ব্লগের প্রকৃতিতেই আমাদের খুব বেশি মনোযোগ ধরে রাখো সেটা। তো তখন যেহেতু আমি টুকটাক লেখা শুরু করেছি, তখন আমার চিন্তা ভাবনা নেই।
যে আমি সবসময় ইতিহাসের প্রতি আমার এক ধরনের টান আছে, এক ধরনের ন্যাক আছে। তো আমি ইতিহাসকে ব্যবহার করে কিছু গল্প লেখার চেষ্টা করেছিলাম। তখনই আমি ছোট গল্প লিখেছি, এবং এখন যে ছোট গল্প লিখি না তার কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে যে ছোট গল্প লেখার ধ্যানটা হচ্ছে অন্যরকম। খুবই খুবই ভাব হতে হয়, খুব সাজানো গোছানো হতে হয়, ছোট গল্প লিখতে হতে অনেক বেশি করে। কিন্তু উপন্যাসের যে যাত্রাটা সেটা যদিও একটা দীর্ঘ সময় ধরে চলে, সেটার আমার মনে হয় যে সেটার জন্য যে মনোজগৎটা লেখকের দরকার, যে খুব ধীরে ধীরে কাজ করবার যে প্রবৃত্তিটা থাকা দরকার, আমার মনে হচ্ছে সেটা আমার সাথে একটু বেশি যায়, বা আমি সেই একটু সব স্বাচ্ছন্দ্য বোধ করি। ছোট গল্প লিখতে গিয়ে আমি যথেষ্ট ঝামেলা করি, উপন্যাস লিখতে গিয়ে আমার সেই সেই ঝামেলাটা কম লাগে। সত্য কথা বলতে গেলে আমি লিখতে পারি না বলে ছোট গল্প লিখি না। উপন্যাস লেখার চেষ্টা করি, জানি সেটা হয় কিনা, কিন্তু ছোট গল্প লেখা কিন্তু যথেষ্ট কঠিন। তো আপনার লেখালেখি প্রসঙ্গে, যে যখন আপনি লিখতে শুরু করছেন, আপনি নিশ্চয়ই অনেক অনেক গল্প পড়ছেন। আপনার গুডিটসে দেখা যায় প্রায় 951টা সংখ্যক বই সম্পর্কে আপনার ডিগ্রি দেওয়া আছে বা পঠিত তালিকা আছে। তো এত বিশাল বিশাল বই পড়া, তো এই বিশাল সংখ্যার বই পড়া, তো যখন লিখতে শুরু করলেন তখন কি কোনোভাবে মনে হলো যে দিক থেকে কারো লেখার প্রভাব পড়ে যাচ্ছে লেখনীতে বা ভাবনায় বা চিন্তায়, তো এই প্রভাব কাছে নিজের একটা ভাষা তৈরি করা, নিজের একটা লেখনী তৈরি করা, তো এই জার্নিটা কেমন ছিল? আমার মনে হয় না যে এই যাত্রাটা এখনো সম্পূর্ণ হয়েছে। কারণ যেখানে যে সমস্ত প্রিয় লেখকের ছায়া আমাদের মধ্যে থাকে, এমন কোনো লেখক নাই, প্রিয় লেখক নাই যে আমাকে প্রভাবিত করেন নাই। যেহেতু আমরা কৈশোরে প্রচুর সেবা প্রকাশনী লিখতেছিলাম, আমি হুমায়ুন আহমেদের লেখা পড়েছিলাম, রফিকুরের লেখা পড়েছিলাম, খুব প্রিয় লেখক ছিলেন। আমার মনে হয় না যে এমন কোন লেখক আছেন যার 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 কারণে প্রভাবিত, কিন্তু আমার লেখা কোনো না কোনো ভাবে তার ছায়া পড়েন। তো আমি আসলে জানি না নিজের ভাষা লিখতে পেরেছি কিনা, কিন্তু মানে চেষ্টা একটা আছে, কিন্তু খুব যে সচেতন ভাবে এই চেষ্টাটা আমি করি সেটা আমি বলবো না। আহ, লেখাটা একটা মানে নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, আমি কি লিখতে চাই সেটার পেছনে, সেটা আমি চেষ্টা করি যে সেটা যথাসম্ভব আমার মতো করে দেওয়া। আমি আর ওটা তলিয়ে ভাবি না যেটা অন্য কারণ থেকে হচ্ছে কি হচ্ছে না। পরে যখন আমি লেখাটা এডিট করতে যাই, তখন হয়তো দেখি যে কিছু জায়গায় মনে হচ্ছে যে এটা অন্য কারণ থেকে হয়ে গেছে, বা আমার মনে হচ্ছে আমি যেটা এভাবে বলতে চাই না এভাবে বলতে চাই, তখন আমি চেষ্টা করি ওখানে কিছু জিনিসটা কমা। কিন্তু লেখার সময় আমি খুব সচেতন ভাবে এভাবে কিছু ভাবি, তা মনে হয় না। তো একইভাবে যখন আপনি লিখতে যাচ্ছেন, তো যারা লেখক সাধারণত লিখতে যায়, লিখতে গিয়ে হচ্ছে বড় একটা সমস্যার মোকাবেলা করতে হয় মানুষ, লেখকদেরকে, যে রাইটার্স ব্লক। তো দেখা যায় যে রাইটার্স ব্লক নিয়ে বেশ অনেক ভয়ানক কাহিনী প্রচলিত আছে, যে আহ, যখন আর্নেস্ট হেমিংওয়ে রাইটার্স ব্লকে একরকম নিজেকে আত্মহত্যা করে বসলেন, সুইসাইড করে বসলেন, লিখতে পারছিলেন না অনেকদিন বলে। তারপর অনেক লেখক আছে আবার রাইটার্স ব্লকে খুব মজার মজার কাহিনীও করেন, রাইটার্স ব্লক থেকে বের হয়ে আসেন। তো আপনি যখন ব্যক্তিগত ভাবে লিখছেন, লিখতে লিখতে হঠাৎ করে মানে রাইটার্স ব্লকে পড়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার এই সমস্যার, এই অসুখের মোকাবেলা কেমন করে করেন সেটাও জানতে চাই। আহ, আচ্ছা, আমার আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে রাইটার্স ব্লক বিশেষ হচ্ছে বড় লেখক চিনছেন। এবং হচ্ছে যে ধরেন বড় লেখকটা তো আসলে প্রচুরই, একজন লেখক যেহেতু সেটা তার পেশা, আহ, একজন লেখককে দিন তার 4 থেকে 5 ঘন্টা লেখার সাথে কাটায়। এখন আমরা বাংলাদেশে যেহেতু আমরা অধিকাংশ লেখকই পেশাদার লেখক না, অন্য কোনো একটা পেশার থাকে, নিজের নিজের পছন্দ করি বা নিজের যে প্রাণের তাড়না করি সেটাকে চালিয়ে নেওয়ার জন্য লিখে যাই। আমরা কিন্তু ঠিক ওই দৈনিক 5 ঘন্টা পরিমাণ সময়টা লেখার পিছনে দিতে পারি। আমরা হয়তো দিই সেটা 1 ঘন্টা বা 2 ঘন্টা, বা হয়তো 3 ঘন্টা ছুটি। এখন এই যে একজন মানুষ 5 ঘন্টা নিচ্ছেন আর আপনি নিচ্ছেন 1 ঘন্টা, অর্থাৎ তিনি 5 দিনে যে পরিমাণে যে লেখা লিখবেন সেই লেখাটা সে পরিমাণে লেখা লিখতে 25 দিন লাগবে। মানে আমি বলতে চাচ্ছি যে তার জন্য রাইটার্স ব্লকটা, যে লেখক পেশাদার লেখক তার জন্য রাইটার্স ব্লকটা খুবই স্বাভাবিক, কারণ তিনি দিন রাত লেখার ভিতরে আছেন। আমরা যারা অতটা লেখায় তাদের মতো করে সময় দিতে পারি না, আমরা কিন্তু এই জন্য দেখা যায় যে আমাদের যখন লেখা আছে, লেখা আমি মনে হচ্ছে তৈরি হচ্ছে না, সেই লেখাটা আমি লিখতে পারছি না, আমরা লিখছি এর কারণটা আছে। এটা হচ্ছে একটা ব্যাপার।
এই জন্য আমার তখন রাইটার্স ব্লক আমি ছোট লেখক বলে বা পেশাদার লেখক না বলে। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, কোনো কোনো সময় আসে যে যখন আমরা লিখতে পারি না, আমাদের কিছু ভালো লাগে না, তখন হচ্ছে আসলে অন্য কিছু করতে হয়। আমি একটি বই খুঁজে নিতে হয় যে বইটা হয়তো আমি করতে চাচ্ছিলাম, কিন্তু করতে পারি, এখন চেষ্টা করে দেখি সেই বইটা করতে পারছি কিনা, তারপর সিনেমা দেখি, মুখ এখন অন্য কিছু একটা করা, আপনার মনকে একটু ঘুরিয়ে আনা যাতে আপনি আবার লেখায় মনোযোগ নিয়ে আসতে পারেন। লেখালেখি প্রসঙ্গে আরো একটি প্রশ্ন, যে আপনি যখন লিখছেন, তো লেখার মাধ্যমে আপনার মুখ থেকে জেনেছি যে লিখতে গিয়ে একটা মানুষের দ্বিতীয় একটি মানুষ হবার প্রবণতা থাকে। তো নিজেকে হয়তো ভেঙে ফেলতে হয়, ভেঙে ফেলে নতুন নতুন করে ঘুরে একটা নতুন একটা মানুষের আত্ম অনুসন্ধান বা ওই মানুষটাকে অনুসন্ধান করবার একটা চেষ্টা থাকে আর কি। তো এই ফিলোসফিটা আপনি আসলে কিভাবে আত্মস্থ করলেন, বা এই ফিলোসফিটা আপনার ক্ষেত্রে কেমন করে কাজ করে? উম, না, আমার ক্ষেত্রে কিভাবে কাজ করে এটা আসলে ওই যে বললাম যে সমস্ত লেখক আসলে আরেকজনকে কভার করতে চায়। তো আমার মনে হয় যে যখন আমি আসলে উপন্যাস করি, আহ, এটা মানে নানা উপন্যাস করে এটা আমার ভালো হতে পারে যে আপনি যখন ধরা যাক সুতরাং ভবনের কথা বললাম, সুতরাং ভবনের একটা প্রথম যে উপন্যাসটা আছে সেটা হচ্ছে জাগরী। সেটা হচ্ছে একটা জেলখানায় একসাথে কাহিনী নিয়ে লেখা, চারটা ভিন্ন ভিন্ন চরিত্র এই একটা রাতে স্মৃতি রয়েছে। সুতরাং ভবনে যখন এই উপন্যাসটা লিখেছিলেন তখন তিনি জেলে বন্দী। মজার গল্পটা হচ্ছে সুতরাং ভবনী জেলারের কাছে বলেছিলাম একটা আইসোলেশন সেলে দিতে, যাতে তাকে কেউ বিরক্ত না করে। তো এই যে শকুনের ভাঙনের এই উপন্যাসটা আমরা যখন পড়ি, আমরা কিন্তু জেনে নিই যে আহ, জেলবন্দি মানুষ কিভাবে কাজ করে। একই সাথে যে উপন্যাস লেখার শকুনের উপন্যাস লেখার পেছনের গল্পটা জানে, সে কিন্তু এটা ভাবে যে সতীনাথ নিজে তার মানে ওর মধ্যে আছে। অর্থাৎ সতীনাথ কিছুটা হলেও একটা বন্দির জবানিতে তার নিজের গল্প তুলে ধরছে। এটা হচ্ছে লেখকের একটা কাজ যে সে নিজের গল্পকে সে অন্য কারো গল্প করে ফেলছে। একটা একটা আর নদীর হচ্ছে আমি সেই সত্যনাথ ভাদুরীকে দিয়ে উদাহরণ দিই, তার আরেকটা উপন্যাস আছে খরাই চরিত মানুষ। সেটা হচ্ছে যে একেবারেই অন্তর শ্রেণীর ভাঙ্গর যেটাকে বলে, তাপমাতুরি নামে একটা জায়গা বিহারে, সেই তাপমাতুরির একটা ভাঙ্গর, তার নাম হচ্ছে গোড়াই। তাকে হচ্ছে রামচরিত মানুষের, তুলসীদাসের রামচরিত মানুষের রামের সমান্তরালে রেখে মানে রামের মতোই তাকে একটা একটা খুব আভিজাত্যময়, মানে একটা ভাঙরের ছেলে কিন্তু সেও তার জীবনে আসলে বলতে পারলে রামের মতোই আভিজাত্যময়, আহ, সেই রকম একটা ভূমিকা তিনি সুতরাং বড় হয়ে গিয়ে এখন স্ত্রী হয়ে যে সেই একজন ভাঙরের জীবন কেমন হয়, তার সমাজ কাঠামোটা কেমন, বাইরের একটা ইতিহাস, ভারত ভেঙে ভাগ হয়ে যাচ্ছে, বিহারে এত বড় একটা ভূমিকম্প হচ্ছে, আমাদের ধরে জীবনে কোনো পরিবর্তন আসছে না। মানে বাইরের পৃথিবীটা যেন আমাদের ধরাইকে ঠিক প্রভাবিত করতে পারছে না। অর্থাৎ দ্বিতীয় একটা মানুষের জীবন পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের জীবন হয়ে গেল। সেখানে বন্যা এত চমৎকার। তো আমি সবসময় যখন মানে উপন্যাসের কাজ বুঝতে চাই, আমি সত্যনাথের এই দুটি উপন্যাসের উদাহরণ দিই। যে একটা উপন্যাসের জাগরণকে সত্যনাথ নিজের গল্পকে আরেকজনের গল্প বানিয়ে ফেলবেন, আর দ্বিতীয় উপন্যাসে তিনি যেটা বলেন যে দ্বিতীয় কারো গল্পকে, ঘুরাইয়ার গল্পকে, যে আমাদের গল্প করেছিলেন তিনি গল্পটা, তিনি ঘোড়াইকে এত ভালোভাবে দেখেছেন যে ঘোড়াইকে তিনি আঁকতেও পারলেন এমন চমৎকার করে। ঘোড়াইয়ের গল্পটা এখন আমার কাছে ঘুরে ঘুরে মনে হচ্ছে। আমি জানি যে ঘোড়াই বা একজন ভাঙর ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঠিক এভাবেই তার তার মানুষ কাজ করছিল, ঠিক এভাবেই সে দেখছিল। উপন্যাসের ফিলোসফি বলতে পারেন যে এখান থেকে এক ধরনের বোঝাপড়ায় আসে যে আমার গল্প যেন অন্য কারো গল্প হয়, এবং অন্য কারো গল্প যেন আমার গল্প হয়। আর ওই যে আমার ধারণা সব লেখক এটা ধারণা সব লেখক একইভাবে করে, যে পর্যবেক্ষণের মাধ্যমে যত ভালোভাবে মনোযোগ দিয়ে কাজটা করা যায় তত চমৎকার হয় কাজটা। বড় লেখকরা এটা খুব ভালোভাবে পারে, ছোট লেখকরা অতটা বুঝিয়ে করতে পারেন না। ততটাই। আহ, অনেকেরই প্রশ্নটা থাকে যে আপনার এই পদতলে চমকায় মাটি, যেখানে আপনি পাহাড়ি জনপদের সংকট নিয়ে লিখলেন, তাদের আবাসনের সংকট বা তাদের যে বেশ বড় রকম একটা ঝামেলা এখনো যেতে পারে। তো একই সঙ্গে এই গল্পটির পেছনের গল্পটি আসলে কেমন, মানে এই উপন্যাস লেখার পেছনের গল্পটি আসলে কেমন?
যে কোন ধরনের অনুপ্রেরণা থেকে লিখতেন, বা কেন মনে হলো যে এনাদের এই জলপথে একটা উপন্যাস লেখা যায়? তো আচ্ছা। এই গল্পটা যদি একটু বলতেন। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে ওই যে আমি যেটা বললাম যে এটা ধারণার মধ্যে আসে যখন ছেলে পুরস্কার পায়, লিখে ফেলেছি যেটা তখন প্রকাশে যায়নি, তখন আমার মধ্যে এই চিন্তাটা আসে যে তাদের জন্য গল্প আসলে এমন একটা গল্প বেকার এটা করতে গিয়েছিল যে তারা পরে বেটার মানে আমার পরিচিত কিছু মানুষকে যে অন্যের ব্যাপারে জানার কিরকম লাগছে, কোন জায়গায় একটু আহ, সংস্কারের সুযোগ আছে, তখন দেখলাম যে কেউ অধিকাংশ মানুষ আসলে তাজউদ্দিনকে তো একটা ভালোবাসা বাংলাদেশের মানুষ বা মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের কাছে একটা আবেগের জায়গা, যে আহ, যে কারণে সবাই সেটা নিয়ে মুগ্ধ। তখন আমার মনে হচ্ছে যে এখানে তো আসলে আহ, যে লোকটা লিখবে সুমনের তো আসলে কোনো লিখতে না, তার জীবনের গল্প সুমন লিখতে যা, রিজওয়ান লিখতে তা, সাতাশ লিখতে তা, অন্য কেউ লিখলেও গল্প একই রকম গল্প। গল্পটা এত বিষণ্ণ, গল্পটা আমাদের জাতীয়তাবাদের আবেগে এমন ভাবে টোকা দেয়, এটাতে এটাকে ভালো না বলে আমার উপায় নেই। কাজে আমার পরীক্ষাটা হবে যে লেখে সেই সময় পরীক্ষা হবে তখন যদি সে যে গল্পটা বলতে আমার একটু গায়ে লাগে সে যদি ওই গল্পটা ঠিক অর্থাৎ, জাতীয়তাবাদের আসলে দুটো দিক। একটা দিকে আমরা যখন অন্য কারোর বিরুদ্ধে লড়াই করছি, চাপিয়ে দেয় একটা আদর্শ বিরুদ্ধে সংগ্রাম করছি, এটা বলতে আমাদের খুব ভালো লাগছে কারণ আমরা এই গল্পের নায়কের জায়গায় আছি। কিন্তু এই গল্পের একটা উল্টো দিকও আছে যেখানে আমরা নায়কের জায়গায় নেই, যেখানে আমরা আমাদের গল্পটা অন্য কারোর উপরে চাপিয়ে দিচ্ছি, আমাদের দায়টা আমাদের আদর্শটা অন্য কারোর উপরে চাপিয়ে দিচ্ছি। আমার মনে হতো যে আমাদের পরবর্তী জীবনের রাজনীতিটাকে একটু বড় পরিসর থেকে এরকমই দেখানো যাবে যে আমরা সেখানে আমাদের একটা আদর্শ চাপিয়ে দিচ্ছি। তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এখানে এখানে একটা পরীক্ষার জায়গা আছে। সে দেখতে পারে আহ, যে এই গল্পটা সে যথাযথভাবে বলতে পারছে। বাঙালি জাতীয়তাবাদের আগে যে কেউ কাজে আসে তা যে কেউ করতে পারতো, কিন্তু জাতীয়তাবাদের বিপক্ষে যে গল্পটা বলা সেটার জন্য সে চেষ্টা করতে পারে। কারণ এই গল্প মানুষের প্রশংসা দিতে পাওয়া যাবে না, যেহেতু এটা আমাদের, আমি বলবো, একটা অকৃতিত্বের গল্প, একটা অগৌরবের গল্প। আমি যদি চেয়েছিলাম ওই গল্পটা পেছনের গল্প দিতে, যে আসলে আমার নিজের কাছে যে একটা পরীক্ষা, আমি ইতিহাসের ওই জায়গাগুলোকে কিভাবে আহ, মোকাবিলা করি, আমি ওই চেষ্টাটাই করেছিলাম। আপনার লেখালেখির ক্ষেত্রে আপনার ব্লগে বেশ কিছু লেখা পড়েছি। তো সেখান থেকে আপনার ওই অ্যাডি মানে এডুয়ার্ডো গ্যালিয়ানোর কয়েক ছত্র অনুবাদ করছিলাম। তো আপনি অনুবাদের শুরুতেই তার ভাষা শৈলীর উপরে বেশ ভালো রকমের মুগ্ধ হয়েছিলেন, এই ব্যাপারটা উল্লেখ করছেন। তো এই গ্যালিয়ানোকে আসলে আপনার কিভাবে আবিষ্কার করা? আচ্ছা, গ্যালিয়ানো গ্যালিয়ানো সন্তান পাই হচ্ছে 2018 বিশ্বকাপের সময়। যে বিশ্বকাপের সময় তো আসলে সবাই ফুটবল ছাড়া তখন তার জনমানুষের কোনো কথা নেই। তখন ফুটবল নিয়ে নানান ধরনের বিতর্ক আদান প্রদান হচ্ছে বন্ধু-বান্ধবদের মাঝে। তো গ্যালিয়ানোর একটা বই আছে সাকার সান এন্ড শ্যাডোজ, আমি এটার নাম অনেক আগে শুনেছি। যারা একটু সবাই এই বইটা তখন অনেক আগে পড়ে, তার কোনো কারণ পড়া হয়ে ওঠে। তো এই 2018 বিশ্বকাপ চলাকালের সময় আমি গ্যালিয়ানো পড়ে ফেললাম এবং আমি গ্যালিয়ানো পড়ে আসলে মুগ্ধ হয়ে যাই তার প্রথম বইটা পড়ে। কারণ, প্রথম কথা হচ্ছে যে তিনি খুব অল্প কথায় অনেক কিছু বলতে পারেন, তার গদ্যটাই কবিতার মতো। আহ, বা তিনি যে আরেকটা বিষয় যেটা আমি নিজে খুব আগ্রহী, ইতিহাস, গ্যালিয়ানো ইতিহাস নিয়ে খুব আগ্রহ। কিন্তু সেই ইতিহাসকে যখন সে বলে, সে যখন একটা চরিত্রকে বর্ণনা করে, তিনি হয়তো ব্যক্তির পেছনে খরচ করেন 3টা লাইন, কিন্তু ওই ব্যক্তিটাকে নিয়ে পেছনে লিখলেও হচ্ছে ভালো করে পাঠকের মনে তার সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব ছিল। শব্দ খরচে অসম্ভব মিতব্যয়ী এবং সে ইতিহাসে খুবই দক্ষ। এই দুটো নিয়ে গ্যালিয়ানোর প্রতি আমার আগ্রহ জাগে এবং এখন আমি চেষ্টা করি গ্যালিয়ানোর অনেকগুলি বই যেসব বই সংগ্রহ করা সম্ভব হয়েছে, এবং এখন পর্যন্ত আমি গ্যালারির যতগুলো বই পড়েছি সবগুলোতে খুবই মুগ্ধ হয়েছে। আমার খুবই পছন্দের একজন লিখতে গেলে কেউ যদি মানে কেউ যদি আমাদের কথা শোনেন, এতে কোনো গ্যালারি করে খুব মজা আমি করলে মজা পেতে পারি।
আরেকটি ব্যাপার যে অনেকেই জানতে চায় যে আপনি পড়াশোনা করেছেন যন্ত্র কৌশল ইঞ্জিনিয়ারিং, তো এই ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে লেখালেখি এই যে সম্পূর্ণ রকমের নতুন একটা জায়গা, তো এই যে ট্রানজিশন বা এই আহ, যাওয়াটা মানে এটা আসলে কেমন? এখন তো আসলে পেশাগত জীবনের প্রকৌশলী ট্রানজিশন হয়েছে বলা যাবে না। যেটা হচ্ছে আমি বললাম যে আমার পেশা হয়তো ঠিক আছে, পেশার কারণে পেশাগত কারণে হয়তো আমি প্রকৌশলীর সাথে থাকতে হয়, কিন্তু ওই ছাত্র অবস্থা থেকেই পড়াই তো ছিল আমার শখ, শখের একটু বেশি ছিল। আর এই যে আমার পরিবার সব জীবনের কথা বললাম, কেউ গানে কেউ লেখায়, তাদেরও তাদেরও দৌড় আসলে অনেক দিকে। কেউ খুব ভালো অভিনয় করতো, কারণ সবকিছু না আমাদের এখন তারা সেগুলোর পিছনে লেগে আছে, কেউ অভিনয় করে এখন। তো মানে আমার মনে হয় না যে আসলে প্রকৌশলে করলে কেউ এই ধরনের কাজগুলো করা কারোর জন্য নিষেধ হয়ে যাবে, মানুষ লাগবে তাকে যেদিকে টেনে নিয়ে যাবে। আমার কাছে কাজটা কঠিন বলে মনে হয় না, কারণ আমি এখনো এখনো পর্যন্ত বলতে গেলে পেশার চেয়ে নেশার পিছনে বেশি সময় সেটা। আহ, এবং একজন জানতে চেয়েছে আপনার নেক্সট বই সম্পর্কে, আপনি আসলে পরবর্তীতে কোনো বই লেখার পরিকল্পনা করছেন কিনা বা পরবর্তীতে কোনো বই কি আসবে এখন আমরা জানতে পারি কিনা? একটা এখন কাজ আমি করছি, আহ, ওই যেটা বললাম যে application কাজ করছি, এটা সম্পর্কে আসলে গুছিয়ে বলাটা একটু কঠিন আমার। আমার মনে হয় যে এটা নিরীক্ষামূলক কাজ, আমি নিজেও আসলে এক ধরনের পরীক্ষাই করছি। আমি জানি না শেষ পর্যন্ত ফল কি দাঁড়াবে। আমি সবসময় চেষ্টা করি যে আগে যে কাজটা করেছি সে কাজটা আমাকে জানানো হয়, নতুন কিছু জানাতে পারি। আমি একটু চেষ্টা করছি যে আগের ভিতর আমি একটু ভিন্ন একটু নতুন কিছু করতে পারি। সেরকম কিছু করতে আমি কাজ করছি। দেখা যাক শেষ হবে তো হয়তো এরকম হঠাৎ করে না, যার মধ্যে আচ্ছা, আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সোহান ভাই। আমরা মনে হয় যে বেশ চমৎকার একটা আলোচনা আপনার সঙ্গে পেলাম, আলাপ আপনার সঙ্গে পেলাম। এই বইয়ের সাহিত্য সংস্থার পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য রকমের ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা এখানে আলাপটি আজকের মধ্যে শেষ করতে পারি। তাদের আপনাকে ধন্যবাদ, সাহিত্য সংস্কৃতির ধন্যবাদ। আর যারা শুনলেন